96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন রে ভাই, দরকার কি ছিল? যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলার দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দেশবাসী, তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে। স্বয়ংের ভিকটিম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছেন, অনেকেই হয়েছেন। সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে। ইজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না। বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বোর্ডে এটা করবে, সেই রকম অধ্যাদেশ জারি হলো, ঠেকাই দিলেন। এখানেও দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে, তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও বুক করলেন, আমরাও বুক করলাম। আবার কেন সেই পুরানা সংস্কৃতিতে ফিরে যাব? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া হলো। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্যে আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। সম্মানিত ভাইয়েরা, এর পাশাপাশি আমরা দেখছি এখন আমরা বিশ্ব পরিস্থিতির শিকার এবং আমাদের নিজের অপকর্মের শিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছেন তারাও ভুক্তভোগী। পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষকে শখে গিয়ে সেখানে দাঁড়ায়। এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মরার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে।
আবার মানুষকে অপমান। এইটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হইল ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? এগুলা সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে দুঃখা। আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো ফার্নেস অয়েলের অভাবে এখন সেগুলো বিপদে ঝুঁকিতে পড়ে গেছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে। খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায়ও লোভ সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায়, আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। এইরকম করে ক্রিকেট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো। বাকি থাকলো কি? সবই তো শেষ করে দিচ্ছেন। সিভিল প্রশাসনে যে লোকগুলো আসলেই দক্ষ, সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশে একই অবস্থা। সকল দিকে এখন একটা মহানৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয় বিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন শোকজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলেন যে বিচারকরা স্বাধীন। তো স্বাধীনদের উপরে আপনারা আবার ছড়ি ঘুরান কেমন? এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলা করে ফেলেছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন। ভালো, সেটা দেন। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে, দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারোর তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে গিয়ে অনেক অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানেন। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে। আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ। দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে, খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুঃখ দরদ দায় থাকবে না? এরকম চলে? কি করলেন আপনারা? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় ত্রুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো, তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়নি। আমাদের টুট চলবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়।
প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ। সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্যে। এই লড়াই আপনারও লড়াই, এ লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। সংবিধান সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসছে? কোনো সংবিধানের বলে এটা আসছে। এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না। আমরা এর ঘোর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্যে সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন, ভুল মানুষ করে, আমরাও করতে পারি। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলা ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা বাস্তবায়নে। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। এই সংসদের 300 জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। রাজনীতির সেই স্লোগান কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই কার্যধারাকে, এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে আলোচনা করি। এগুলো আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলো তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলা, আমরাও তো মানুষ। আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসুক। আমরা এখনও আহ্বান জানাবো সংসদের বাইরে, আসুন খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো 2 বিপত্তি ঘটে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন রে ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি। জনরায়টাকে আমরা সম্মান করি। কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত। কিছু মিডিয়া, আমি সবার কথা বলছি না, অমুক ভাই 3 গুণ ভোটে বিজয়ী হয়েছে। ভাই, আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? সবই দেখেছেন। একদম সিলমোরা ব্যালট প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই এগুলো? সবাই না,
যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত, তারা লজ্জিত কিনা আমি জানি না। লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক আমরা চাই। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে যাইয়েন না। এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে। আজকেও কি করবেন আপনার আল্লাহই জানে। আশা করি আজকে ইনসাফ করবেন, কেউই কাজ করবেন না। দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের মতো করে আমাদের বক্তব্যটাকে ভাই বৈজ্ঞানিক আকারে উপস্থাপন করবেন না। আমরা সাদাসিধা মানুষ ভাই, সাদাসিধা বক্তব্য, এগুলো সাদাসিধাভাবেই স্পষ্টভাবে আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনয়ী আহ্বান। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, দেশবাসী অধিকার কেউ আপনাকে ঘরে এনে দেবে না। বলবে না আর কত ত্যাগ, হ্যাঁ ত্যাগের রাস্তা বোধহয় আরও কিছু দূর আমাদের চলতে হবে এবং কালো রাতের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কে বাঁচবো কে মর্ম জানি না, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতা থেকে যাবে তাও জানি না, কিন্তু এইটা জানি যে মহান আল্লাহ তিনি কখনো তার সৃষ্টির প্রতি অবিচার করেন না। সুতরাং সুবিচার পাবো, সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিস্থিতিতে যারা এখন বিবাদমান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা মজলুম তাদেরকে কেউ যেন আর কষ্ট না দেয়। যারা জুলুম করছেন তারা বিশ্ববাসীকে মেহরবানি করে আর কষ্ট দেবেন না, কারণ আপনাদের যুদ্ধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন, সম্মানের রাস্তা ধরে এগিয়ে যান, তাহলে দুনিয়া শান্তিতে থাকবে, মানুষ আপনাদেরকে সম্মান করবে। কিন্তু গায়ের জোরে যেই করবে কাজটা, মানুষ তাদেরকে ঘৃণা করবে এবং মানুষের ভোগান্তি বেড়ে যাবে। আমরা তাদের সকলের প্রতি আহ্বান জানাই, যুদ্ধের রাস্তা পরিহার করে ন্যায্যতা এবং শান্তির রাস্তায় ফিরে আসুন। স্বাধীন দেশ হিসেবে সবাই সম্মানের সাথে পাশাপাশি বসবাস করার পরিবেশ নিশ্চিত করুন। জাতিসংঘকে আমরা আহ্বান জানাবো, আপনারা বিশ্বসভা, আপনারাই জাতিসমূহের অভিভাবক, আমরা সেই দায়িত্বটা পালন করতে আপনাদেরকে দেখছি না, আপনারা এই দায়িত্বটা পালন করেন। এ দায়িত্ব পালন না করলে অভিভাবকত্বের জায়গাটাই প্রশ্নবিদ্ধ। আমরা চাই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সাংবাদিক বন্ধুগণ, কষ্ট করে আসার জন্য, সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একান্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার কোনো আবেদনে কষ্ট পাইয়া থাকলে এখানে দিয়ে যাবেন, হাউজে নিয়ে যাবেন না। আরও দেখা হবে জাতির প্রয়োজনে ইনশাআল্লাহ, আমরা একসাথে কাজ করব। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। আমরা সেই খোলা চোখ আপনাদের জন্য আল্লাহর দরবারে কামনা করি। মহান আল্লাহ আমাদের দেশের প্রতি সহায় হন। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তির দিকে নিয়ে যান। আমাদের দেশের উপর আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা তার সাহায্য অবতীর্ণ করুন এবং দেশটাকে সামনের দিকে ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই দোয়া কামনা করে আপনাদের সবাইকে, দেশবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই জেলা আমির সম্মেলন